চারিদিকে যখন শুধু গভীর জঙ্গল, দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের বাড়িঘর নেই, শুধু দেখা যায় জঙ্গলের মাঝখানে একটি শত বছরের পুরনো প্রাসাদ, জনমানবহীন একটি দ্বীপ, যেখান থেকে একটু প্রেতাত্মা জীবিত মানুষদের সেই দ্বীপে ডাকতে থাকে। লোকমুখে শোনা যায় এটি এমন একটি ভয়ানক জায়গা যেখান থেকে কেউ বেঁচে ফিরে যেতে পারে না। যদিও কেউ বেঁচে যায়, তার অবস্থা এতটা খারাপ হয়ে যায় যেটা বর্ণনা করার মতো নয়। একবার সেই প্রেতাত্মাটাকে সাড়া দিয়ে কিছু সৈনিক সেখানে যায়। এরপর তাদের সাথে যা হয় আপনার গায়ের নমর দাঁড়িয়ে যাবে। কতটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই সৈন্যদের সাথে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন সেরা হরর থ্রিলার মুভি আনপয়েন্ট। তো গল্পটি শুরু হয় 1972 সালের সময়কে দেখিয়ে। ভিয়েতনামের যুদ্ধ চলছিল সেই সময়। ওখানে NH-10 নামে একটি স্থানে ভিয়েতনামের সৈন্যরা আস্তানা করে। যুদ্ধে যে সকল সৈন্যরা গেছে তাদের সকল প্রকার সমস্যায় তারা ওখানে রেডিওর মাধ্যমে জানাতে পারত। একদিন সেই কন্ট্রোল রুমের রেডিওতে খসখসে আওয়াজে কেউ একজনকে বলতে শোনা যাচ্ছিল, আমাদের বাঁচান, আমরা এখানে খুব কষ্টে আছি, আসুন না আমাদের কাছে, আমাদেরকে বাঁচাতে। এরপর একটি আত্মচিৎকারের শব্দে সেই রেডিও যোগাযোগ নষ্ট হয়ে যায়। আসলে 5-6 মাস আগে কিছু সৈন্য আরপয়েন্ট নামক একটি জায়গায় মিশনে গিয়েছিল। তবে অবাক হওয়ার বিষয়, সেখানে যাওয়ার সকল সৈন্যরা হঠাৎ করেই গায়েব হয়ে যায়। আর প্রচণ্ড আহত অবস্থায় একজন সৈনিক ফিরে আসে। যে ফিরে এসেছিল তাকে জিজ্ঞেস করা হয়, কি হয়েছিল তোমাদের সাথে? ব্যথায় যন্ত্রণায় কাতরানো অবস্থায় সে যেটা জানায় তা যে কাউকে ভাবিয়ে তুলবে। সৈন্যটি জানায়, আমাদের মিশনে থাকা প্রত্যেকটি সৈন্য অদ্ভুতভাবে মারা যায়। আমি একমাত্র ব্যক্তি যে কিনা প্রচণ্ড আহত অবস্থায় বেঁচে ফিরেছি। একটু আগে রেডিওতে যে মানুষটি সাহায্য চেয়েছিল সেটা এই প্রথমবারই আসেনি। একই জায়গা থেকে 3 বার সেই সাহায্য চাওয়া হয়েছিল। এবারও একই মেসেজ আসাতে ক্যাপ্টেন ফার্ক সেই সৈন্যকে বলে, তোমার কথা যদি সত্যিই হয় আর সেখানে যদি কেউ বেঁচেই না থাকে, তবে সে রেডিও বার্তাটা কে পাঠাচ্ছে? এটা শুনে সেই আহত সৈন্যটি চিৎকার করে বলে ওঠে, এটা সম্ভব না, আমি নিজের চোখে আমাদের সকল সৈন্যকে মারা যেতে দেখেছি, এবং আপনি ভাবতেও পারবেন না আমাদের সঙ্গে ওই জঙ্গলিতে ভরপুর জায়গাটায় যা হয়েছে তার সবকিছুই অলৌকিক। এবং দয়া করে ওই রেডিওতে যে মেসেজ আসছে সেটা শুনে সেখানে আর কাউকে বলেও পাঠাবেন না, কারণ ওই জায়গায় কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু সেনাবাহিনীর উপরমহল থেকে জানানো হয় সেখানে আরও বেশ কিছু সৈন্য তারা পাঠাবে, কেননা তাদেরকে জানতে হবে হারিয়ে যাওয়া সৈন্যরা কোথায়, সেখানে কি এমন হয়েছিল তাদের সাথে। এবং এই মিশন হ্যান্ডেলের দায়িত্ব পড়ে 2 জন ব্যক্তির উপর। একজনের নাম হলো লেফটেন্যান্ট তাইয়েট এবং অন্যজনের নাম হলো সার্জেন্ট জিন। প্ল্যান অনুসারে কিছু সৈন্য একটি স্টিমারে চেপে সেই আরপয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে সেই জায়গা খুবই ভয়ানক। সেই স্টিমারটি তাদের সমুদ্রের মাঝখানে একটি জঙ্গলের পাশে ছেড়ে দিয়ে চলে যায়। এবার তাদেরকে সেই গভীর জঙ্গল পার করে পাহাড়ের উপর আরপয়েন্টে গিয়ে পৌঁছাতে হবে। পাহাড়ের উপর উঠতে তাদেরকে লক্ষ্য করে অনবরত কিউবাকারা গুলি ছুটতে শুরু করে। তবে সেই যাত্রায় লেফটেন্যান্ট তাইয়েনের বুদ্ধিতে তারা সকলে প্রাণে বেঁচে যায়। গোনাগুলি শেষে তারা ছুটে যায় দেখতে কারা তাদের উপর গুলি চালিয়েছিল। কিন্তু অবাক করা বিষয় হল সেখানে 2 জন ব্যক্তি ছাড়া আর কেউ ছিল না। 2 জনের মধ্যে একজন যে ছিল সে এখন তাদের গুলিতে মারা যায়নি, লোকটা মারা গেছে প্রায় 1 মাস আগে। আর বাকি যে ছিল সে ছিল একটি মেয়ে। মেয়েটির গায়ে গুলি লেগেছে, কিন্তু তাকে দেখে মনেই হচ্ছিল না তার শরীরে কোনো যন্ত্রণা হচ্ছে। মেয়েটি তাদের দিকে তাকিয়ে একটি তাচ্ছিল্যের হাসি দেয়। প্রশ্ন তো এখানেই, তবে গুলি কে করেছিল? তারপর তারা সেই মেয়েটিকে সার্চ করে, কিন্তু তার কাছে তারা একটি রূপোর ঘণ্টা ঝুলানো ব্রেসলেট ছাড়া আর কিছুই পায় না। মেয়েটিকে সার্জেন্ট জিন মেরে ফেলতে বলে, কিন্তু কোনো সৈন্যই তাকে মেরে ফেলতে রাজি হয় না,
কারণ মেয়েটি আর কিছুক্ষণ পর এমনিতেই মারা যাবে। তাই তারা মেয়েটিকে সেখানে অর্ধমৃত অবস্থায় রেখে এগোতে শুরু করে। সেই জঙ্গল দিয়ে যেতে যেতে তারা কবর দেখতে পায়। সেখানে লেখা ছিল এই জায়গায় অনেক বছর আগে একটি নদী ছিল। অনেক বছর আগে চীনারা প্রচুর ভিয়েতনামী মানুষদের নৃশংসভাবে হত্যা করে এবং সেই নদীতে ফেলে দেয়। এই নদীটিকে জঙ্গল এবং বালু দিয়ে তারা ভরাট করে দিয়েছিল। সেই পাথরের গায়ে আরো কিছু লেখা ছিল, যেটা কিনা খারাপ কিছু ইঙ্গিত করছিল। সেই সৈন্যরা সেই লেখাটা ঠিক মতন পড়তে পারছিল না। সেখানে লেখা ছিল, যদি তুমি একের অধিক ভুল করে থাকো তবে এই জায়গা থেকে তুমি কিছুতেই জীবিত ফিরে যেতে পারবে না। ওই দিনের মতন তারা আর পয়েন্টে ঢুকে পড়ে, কিন্তু প্রচন্ড কুয়াশায় রাতের বেলা তারা কিছুই দেখতে পাচ্ছিল না। তাই তারা আর পয়েন্টের একটি ফাঁকা মাঠের মতন জায়গায় রাতটা কাটাবে বলে সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তারা চমকে যায়। তারা দেখতে পায় তাদের পাশেই কিছুটা দূরে একটি অনেক বছরের পুরনো পরিত্যক্ত বাড়ি। লেফটেন্যান্ট তাইয়ান খুবই অবাক হয়। এটা ভেবে এত বড় একটি বাড়ি, অথচ কালকে যখন তারা এখানে এসেছিল তখন তারা এটা দেখতেই পায়নি। তবে তারা সকলে এটা ভেবে খুশি হয় যে যতদিন তারা এখানে থাকবে অন্তত পক্ষে এই বাড়িটিতে থাকতে পারবে। এরপর তারা তাদের কাজে লেগে পড়ে। সেই সুবাদে দুজন সৈন্য সেই বাড়িটির বাহিরে পাহারা দেয় এবং বাকিরা সবাই সেই জঙ্গলে চলে যায় হারিয়ে যাওয়া সৈন্যদের খুঁজে পেতে। তবে হঠাৎ করেই জো বাইরন নামক একটি সৈন্য বাকি সৈন্যদের হারিয়ে ফেলে। সে কিছুই বুঝতে পারে না, সে তো সবার সাথেই ছিল, হঠাৎ করে এমন আলাদা কি করে হয়ে গেল। সে খুব ভয় পেয়ে যায়। উচ্চস্বরে সে তার সঙ্গীদেরকে ডাকতে শুরু করে, কিন্তু কেউই তার কথা শোনে না। একই এমন একটা জনমানবহীন জায়গা, যেখানে দিনের বেলাতেও কাজ ছমছমে পরিবেশ। সেখানে একা হারিয়ে যাওয়া কতটা ভয়ের আপনি নিজেই ভেবে দেখুন। অনেকক্ষণ সেখানে অপেক্ষা করার পর বাইরন দেখে অনেকগুলো সৈন্য পা টিপে টিপে মাঠের মধ্যে হাঁটছে। তাদেরকে দেখে বাইরন জিজ্ঞেস করে, তোমরা কোথায় হারিয়ে গেছো? কিন্তু অবাক করা ব্যাপার, সেই সৈন্যগুলো একবারও বাইরনের দিকে তাকায়নি এবং সে যে একজন মানুষ তাদের সাথে আছে সেটাও তাদের মধ্যে কেউ লক্ষ্য করছে না। সেই সৈন্যদের মাথায় হেলমেটে লেখা, জাংসুক, আমি আবারও তোমার কাছে ফিরে আসব। কিন্তু কথা হচ্ছে বাইরনদের টিমে কারো মাথার হেলমেটে এমন কোনো লেখা ছিল না। পথ চলতে চলতে সেই সৈন্যরা শত্রুকে দেখে যেভাবে লুকিয়ে পড়ে সেভাবেই লুকিয়ে পড়তে শুরু করে। তাদের সাথে সাথে বাইরন ও ছোপের আড়ালে বসে পড়ে। কিন্তু হঠাৎ করে বাইরন দেখে সেই সৈন্যগুলো সেখান থেকে গায়েব হয়ে গেছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যান। প্রাণ বাঁচানোর জন্য সে সেখান থেকে ছুটতে শুরু করে। এর মধ্যে ক্যাপ্টেন নেপটিনের কাছে খবর চলে যায়, যারা সেই নিখোঁজ সৈনিকদের খুঁজতে গেছে তাদের মধ্যে থেকে একজন সৈন্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে তারা সকলে মিলে সেই সৈন্যকে খুঁজতে আসে। খুঁজতে গিয়ে তারা একটি মন্দিরের মধ্যে চলে আসে। এটা ছিল পুরনো পরিত্যক্ত একটি মন্দির। সেখানে পৌঁছে তারা দেখে ভয়ে আতঙ্কে বাইরন সেই মন্দিরের এক কোণে বসে আছে। এরপর তাকে উদ্ধার করে ফিরে আসার পর বাইরন তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বলে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। কিন্তু সে যখনই বলে সেই সৈন্যদের মাথার হেলমেটে জাংসুক নামে কারো নাম লেখা ছিল, তখনই সার্জেন্ট তাইরন নামক সৈনিকটি এটা শুনে কেমন যেন আতঙ্কিত হয়ে যায়। কিন্তু কেন? কি রহস্য লুকিয়ে আছে এখানে? আর গায়েব হয়ে যাওয়া সেই সৈন্যগুলোই বা কোথায়? দেখা যায় তারা যখন কথা বলছিল তখন দূর থেকে কেউ যেন তাদের কথা শুনছিল। দূর থেকে একটি হেলিকপ্টারের আওয়াজ শোনা যায়। সেটা শুনে বাহিরে এসে তারা দেখতে পায় কিছু আমেরিকান সৈনিক সেখানে এসেছে। তখন তারা সকলে জানতে চায় কেন এত রাতে তারা এই দুর্গম জায়গায় এসেছে। এটা শুনে সেই আমেরিকান সৈনিকরা জানায়, দিনের বেলা এই এলাকাতে এত পরিমাণে কুয়াশা থাকে কিছুই বোঝা যায় না। এটা শুনে লেফটেন্যান্ট তাইয়ানের সন্দেহ হতে থাকে, কারণ আজকে তো দিনের বেলা তারা কেউ কোনো কুয়াশা দেখেনি। এই আমেরিকান সৈন্যরা পাশেই কোথাও থাকে। এই বাড়িতে তারা তাদের প্রয়োজনীয় কিছু জিনিস রেখে গিয়েছিল।
সেটাই তারা এখানে নিতে এসেছে। লেফটেন্যান্ট টায়ান আমেরিকান সৈন্যদের ক্যাপ্টেনকে বলে, আমরা এখানে আমাদের নিখোঁজ সৈন্যদের খুঁজতে এসেছি। এটা শুনে সেই ক্যাপ্টেন বলে, খুঁজতে এসেছেন ভালো কথা, তবে কোনো লাভ হবে না, কারণ এই জায়গায় একবার কেউ ফেসে গেলে আর ফিরে যেতে পারে না। অনেক বছর আগে এমনিভাবে কিছু সৈনিক এখানে আসে, তারপর তাদের আর খুঁজে পাওয়া যায়নি। আর হ্যাঁ, এখানে দোতলায় একটি ঘর আছে, সেটা ভুলেও খুলবেন না। এই সমস্ত অদ্ভুত কথা বলে সেই সৈন্যরা সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সেই ক্যাপ্টেন লেফটেন্যান্ট টায়ানকে চাপা স্বরে বলে যায়, সাবধানে থাকবেন, হয়তো আপনারাও এখান থেকে আর ফিরে যেতে পারবেন না। এটা শুনে লেফটেন্যান্ট স্তম্ভিত হয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ সেই নিখোঁজ সৈন্যদের তো দূরে থাক, তারা যে এখানে ছিল তারই কোনো প্রমাণ নেই। এছাড়া তারা যে পুরো বাড়িতে ছিল, সেই বাড়িতে একটি ঘরে তারা একটি জরাজীর্ণ অনেক বছরের পুরনো রেডিও দেখতে পায়। সেই রেডিওটাকে চালাতেই তারা একটি ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পায়। এইসব দেখে তারা খুব ঘাবড়ে যায়। একেই তো সব অদ্ভুত ঘটনা ঘটছে এখানে, তার উপর লোকালয় থেকে এত দূরে কেই বা রেডিওতে সিগন্যাল পাঠাচ্ছে। এদিকে সার্জেন্ট ওভো সেই জো বাইরন নামক সৈন্যটিকে জিজ্ঞেস করে, তুমি জানসোকের এই নাম লেখা হেলমেট সম্পর্কে কি করে জানবে? বাইরন জানায়, আমি যেটা দেখেছি সেটাই বলেছি, এই বেশি কিছু আমি জানি না। এটা শুনে সার্জেন্ট প্রচন্ড রেগে গিয়ে বলে, এটা সম্ভব না, কারণ আমাদের আগে যতদিন সৈন্য এখানে এসে নিখোঁজ হয়েছে তাদেরই একজনের হেলমেটে সেই লেখাটি ছিল। তার মানে জো বাইরন যে সৈন্যদের সকালে দেখেছিল তারাই ছিল সেই হারিয়ে যাওয়া সকল সৈন্য, যাদেরকে খুঁজতে তারা এখানে এসেছিল। তবে প্রশ্ন তো এখানে, তারা কি সত্যি জীবিত ছিল নাকি মৃত? বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি। সেই সময় লেফটেন্যান্ট টায়ান বাহিরে তাকিয়ে দেখতে পায় সাদা জামা পরে একটি মেয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, আর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। টায়ান ঝড় বৃষ্টির কারণে মেয়েটির চেহারা সঠিকভাবে বুঝতে পারেনি। পরের দিন সকালে ঘটে আরেকটি মর্মান্তিক ঘটনা। একজন সৈনিক এসে সকলকে জানায় যে প্রাইভেট চাঙ্ক নামক একজন সৈনিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে তাকে খুঁজতে শুরু করে সকলে। দুজন সৈন্য যখন সিঁড়ির কাছে বসেছিল তখন তাদের মাথায় জ্বরের মতন কিছু একটা পড়ে। সেটা আসলে জল ছিল না, রক্ত গড়িয়ে পড়ছিল, এবং হঠাৎ করে অনেকটা রক্ত এসে সে সৈন্য সার্জেন্ট পার্কের উপর পড়ে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। দেখা যায় সেই সৈন্য প্রাইভেট চান, যাকে কিনা তারা খুঁজছে, তাকে কেউ বা কারা মেরে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে দিয়েছে। এখন এটা দেখে তারা ভাবতে থাকে এটা কোনো শত্রুপক্ষের কাজ। এমনও হতে পারে তাদের আগে যারা এসেছিলেন তাদেরকে এই শত্রুপক্ষ আটকে রেখেছে এবং এখন তাদের ক্ষতি করার চেষ্টা করছে। এইসব ভাবতে ভাবতে তারা আবারও সেই পুরনো মন্দিরের কাছে আসে। সেখানে এসে সার্জেন্ট জিন সদ্য জ্বালানো কিছু ধূপকাঠি দেখতে পায়। এটা দেখে তার সন্দেহ করে এটাই হয়তো শত্রুপক্ষের আস্তানা। তাই তারা তারের এক ধরনের বিশেষ বোমা সেখানে ফিট করে রেখে যায়, যাতে কেউ মন্দিরে ঢুকতে গেলে সেই বোমাটা ব্লাস্ট করে। এইসব কাজ শেষ করে বাড়িতে এসে তারা হেড অফিসে ফোন করে, কারণ সৈন্যরা মারা যাচ্ছে। তারা যখন জানায় প্রাইভেট জাঙ্ক নামক একজন সঙ্গী মারা গেছে, তখন হেড অফিস থেকে তাদেরকে জানায় তারা এই নামের কোনো সঙ্গীকে নিয়ে যায়নি, অর্থাৎ ওই মিশনে তারা 10 জন না বরং 9 জন গিয়েছে। তারা আরও জানায় যে প্রাইভেট জাঙ্কের মৃত্যুর কথা আপনারা বলছেন, সে তো আপনাদের দলেই ছিল না, তিনি তো আপনাদের আগে যারা নিখোঁজ হয়েছে সেই সৈন্যদের একজন। এটা শুনে তাদের ঘোর কাটে। তারা ভাবতে থাকে সত্যি তো তারা প্রাইভেট জাঙ্ক নামে কাউকে চেনে না। তারা তখন মনে করে এবং ভাবতে থাকে এই দ্বীপে আসার পর তারা একটি গ্রুপ ফটো তোলে। তারা সেটা চেক করে দেখতে পায় সেখানে প্রাইভেট জাঙ্ক নামক কেউই নেই। তখন তারা বুঝে যায় ওই হেড অফিস থেকে তাদেরকে কোনো ভুল তথ্য দেওয়া হয়নি। আর সব থেকে অবাক করা ব্যাপার হলো ওই প্রাইভেট জাঙ্কের চেহারাও তাদের কারো মনে নেই। তাহলে কে এই প্রাইভেট জাঙ্ক? এইসবের মধ্যেই তাদের মনে পড়ে যায় সেই মুভি শুনেতে দেখানো আহত সৈনিকের কথা।
সে আসলে যা বলেছিল সব সত্যি ঘটনা। এই দ্বীপে অলৌকিক কিছু অবশ্যই আছে। সেদিন রাতে লেফটেন্যান্ট তাইয়ান আবারও সেই সাদা জামা পরা মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি যেন কোথাও যাচ্ছিল। তাইয়ান তাকে ফলো করে। মেয়েটি তাইয়ানকে নির্দিষ্ট একটা জায়গায় এনে অদৃশ্য হয়ে যায়। তাইয়ান ভালো করে লক্ষ্য করে দেখে সেই জমিটিতে প্রচুর মানুষের কবর, আর একটা কবরের মধ্যে সেই সৈন্যটির নাম লেখা, যার মাথার হেলমেটে সেই লেখাগুলো লেখা ছিল। পরের পাশে সে দুটো রূপোর ঝুমকো দেখতে পায়। তাইয়ানের মনে পড়ে যায় যেদিন তারা সেই দ্বীপে এসেছিল তাদের উপর হামলা করা সেই মেয়েটির হাতেও তারা দুটো রূপোর ঝুমকো দেওয়া ব্রেসলেট দেখতে পায়। তাইয়ান ভাবতে থাকে মেয়েটি কোনোভাবে বেঁচে গেছে, কিন্তু সেটাই বা কি করে সম্ভব? সেই মেয়েটি কি এসব করছে? এমন হাজারটা প্রশ্ন তাইয়ানের মনে ঘুরপাক খেতে থাকে। সেই রাতে সেই পরিত্যক্ত বাড়িটি পাহারা দেওয়ার দায়িত্ব পড়ে সার্জেন্ট ওহো এবং বাইরনের কাঁধে। পাহারা দিতে নিতে সার্জেন্ট ওহো একটু ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে সে দেখতে পায় তার সামনে মৃত প্রাইভেট জন বসে আছে। এইটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং ছুটতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সার্জেন্ট ওহো সেই পুরনো মন্দিরে গিয়ে ওঠে এবং কিছুক্ষণ পরেই সবাই বোমা বিস্ফোরণের আওয়াজ পায়। আওয়াজ শুনে সার্জেন্ট জিন সহ বাকিরা দৌড়ে ছুটে আসে। সেখানে এসে তারা দেখতে পায় সার্জেন্ট ওহো নিজেই সেই বোমার তারে পা দিয়ে দিয়েছে এবং তৎক্ষণাৎই সে মারা যায়। এরপর এত সব ঘটনা দেখে বাকি সৈনিকরা বুঝে যায় আর পয়েন্ট সম্পূর্ণভাবে প্রেতাত্মার দখলে। রেডিওতে সেই মেসেজ কোনো জীবিত মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়, আর এই জন্যই বোধ হয় আমেরিকান সৈনিকরা তাদের বলেছিল এই আর পয়েন্ট থেকে কেউ জীবিত ফিরে যেতে পারে না, তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফিরে যেতে চায়। পরের দিন সকালে তারা দুটো দলে ভাগ হয়ে গিয়ে সেই নিখোঁজ সৈনিকদের খুঁজতে শুরু করে। কেননা সেই দলে যদি একজনও সৈনিক বেঁচে থাকে তবে সে কে, আর সেই রেডিওটাই বা কোথায় যেটা থেকে মেসেজ পাঠানো হয়। লেফটেন্যান্ট তাইয়ান এবং সার্জেন্ট জিন দুটি দলে ভাগ করে নেয় নিজেদের। সার্জেন্ট জিন সহ তার সঙ্গীরা সেই জায়গায় আসে যেখানে গতকাল রাতে লেফটেন্যান্ট তাইয়ান শত শত কবর আর সেই রূপোর ঝুমকো দেখতে পেয়েছিল। সার্জেন্ট জিন তার সঙ্গীদেরকে অপেক্ষা করতে বলে জঙ্গলের ভিতরে চলে যায়, কারণ তার মনে হচ্ছিল সেই জঙ্গলে অদ্ভুত কিছু আছে। অন্যদিকে লেফটেন্যান্ট তাইয়ানরা জঙ্গলের মধ্যে একটি অদ্ভুত ভয়ানক ঘটনা দেখতে পায়। তারা জঙ্গলের মধ্যে একটি ভাঙাচোরা হেলিকপ্টার দেখতে পায় এবং সেখানে আমেরিকান সৈনিকদের জামা কাপড় পরা কিছু কঙ্কাল পড়ে আছে। এটা দেখে তারা প্রচন্ড ভয় পায়। এর মানে আগের দিন যে আমেরিকান সৈনিকরা তাদের সাথে দেখা করতে এসেছিল তারা সকলেই মৃত, কেননা তাদের হেলিকপ্টারটা এখানে ভেঙে চুরে পড়ে আছে আর কঙ্কালগুলোতেও মাংস পচে আছে। লেফটেন্যান্ট তাইয়ান দ্রুত সার্জেন্ট জিনের সাথে যোগাযোগ করতে থাকে, কিন্তু রেডিও কাজ করা বন্ধ করে দেয়। তারা যত দ্রুত সম্ভব এখান থেকে ফিরে যেতে চাচ্ছিল, তাই তারা জঙ্গল থেকে সেই বাড়িটির দিকে রওনা দিতে শুরু করে। অন্যদিকে দেখা যায় সার্জেন্ট জিন আর জঙ্গল থেকে ফিরে আসে না। এদিকে তার সঙ্গীরা তাকে খুঁজতে জঙ্গলের ভিতরে আসলে একটা নদী দেখতে পায়। সেই নদীর জলে তারা যা দেখে তাতে রক্তহীন হয়ে আসার মতন। 5 মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া সেই সৈনিকদের মরদেহ ভেসে উঠেছে। তবে প্রশ্ন হচ্ছে এখানে সবাই যদি মারা গিয়ে থাকে তবে সেই রেডিও বার্তা কে দিয়েছিল? তারা কোনো মতে নিজেদেরকে সামলে নিয়ে সেই বাড়িটি থেকে রওনা হয়। হাঁটতে হাঁটতে বাইরনের মনে হতে থাকে তাকে কেউ ফলো করছে, তাই সে পিছনে গুলি করে দেয়। দুর্ভাগ্যবশত লেফটেন্যান্ট তাইয়ানের একজন সৈনিকের গায়ে সেই গুলিটি গিয়ে লাগে। তারা তাদের পিছনেই ছিল, ফলে সেখানেই সেই সৈনিকটি মারা যায়। অন্যদিকে আমরা সার্জেন্ট জিনকে একটি গুহার মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পাই। হুঁশ ফিরলেই সে রেডিও থেকে আসা একটি আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজটা যেটা কিনা এখানে আসার পূর্বে তারা রেডিওতে শুনেছিল, অর্থাৎ সেই রেডিও বার্তা এই গুহা থেকেই এসেছিল। রেডিওটির কাছে যেতেই জিন একদম চমকে যায়। সেখানে একজন মৃত সৈনিকের কঙ্কাল ছাড়া আর কিছুই নেই। পরপর এত সব অলৌকিক ঘটনার ফলে
তাদের কারোরই মানসিক অবস্থা ভালো নেই। এই যেন এক অদ্ভুত মৃত্যু ভয়। তারা সবাই বুঝে যায় এখান থেকে তারা আর কোনোদিন ফিরে যেতে পারবে না। এইসবের মধ্যেই তাইয়ানদের মনে পড়ে আমেরিকান সৈন্যদের আত্মারা তাদেরকে বলেছিল ভুলেও যেন দোতলার সেই বন্ধ ঘরটি না খোলে। তারা সেই ঘরটি কৌতূহলবশ খুলে দেখে। সেই ঘরটিতে বহু বছরের পুরনো কিছু যোগাযোগ করার যন্ত্র ছাড়া আর কিছুই নেই। তারা যোগাযোগ করে সেই মাধ্যমগুলোর সাহায্যে কাছাকাছি থাকা একটি রেস্কিউ টিমের সাহায্যে সৌভাগ্যবশত যোগাযোগ করতে পারে। কিছুক্ষণ পর দেখা যায় সার্জেন্ট জিন ফিরে আসে আর তার হাতে একটি কঙ্কালের কাটা মাথা। তাকে দেখে খুবই অদ্ভুত লাগছিল। সার্জেন্ট জিন হঠাৎ করেই তাদের এক সৈন্যকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। এটা দেখে বাকি সৈনিকরা তাকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনার পর থেকে একের পর এক সৈনিককে অনৈতিক কিছু যেন তার বশে নিয়ে দিচ্ছিল। সে অশরীরই তাদের মস্তিষ্ককে এমনভাবে দখল করে নিয়েছিল তারা প্রত্যেকে নিজেদেরকে খুন করছিল। এমন ভয়ঙ্কর তাণ্ডবের মধ্যে লেফটেন্যান্ট তাইয়ান তার পিছনে সেই সাদা জামা পরা মেয়েটিকে দেখতে পায়। তাকে দেখে তাইয়ান বুঝতে পারে এটা সেই মেয়েটা যাকে তারা সেই মৃতপ্রায় অবস্থায় ছেড়ে এসেছিল। কিন্তু এবার তাইয়ান বুঝে যায় সেই মেয়েটি আসলে অনেক আগেই মারা গিয়েছে, কেননা সেদিন সেই মেয়েটিকে তারা প্রায় মৃত অবস্থায় দেখেছিল। সেই রকম একটা মুমূর্ষ অবস্থাকে পাশ কাটিয়ে কারো পক্ষে জীবিত ফিরে আসা এবং এতটা সুস্থভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। হয়তো সেই দিন এই জন্যই মেয়েটি মৃতপ্রায় অবস্থায় তাচ্ছিল্যের হাসি হেসে বলতে চেয়েছিল মরা মানুষকে আর কি মারবি। সেই মেয়েটি তাইয়ানের দিকে অপলক তাকিয়ে থাকে আর তার চেহারাটা ধীরে ধীরে বিকৃত হতে শুরু করে। তাইয়ান বুঝে যায় মেয়েটি তাকে পজেস করতে চাচ্ছে। এখনো পর্যন্ত যারা মারা গিয়েছে সেই সকলকেই পজেস করা হয়েছিল। তারা সবাই নিজেদের খুন করেছে। তাইয়ান এটা বুঝতে পেরে জীবিত একমাত্র সৈনিক যার নাম জাংসুক, তাকে সে গুলি করতে বলে। আসলে যখন সবাই পজেস হয়েছিল সেই সময় একটি বোমা বিস্ফোরণে জাংসুক নিজের চোখ হারায়। সে প্রেতাত্মা তাইয়ানের ব্রেন পুরোপুরি দখলে নিয়ে নিয়েছিল। লেফটেন্যান্ট তাইয়ানের কথায় সেই আহত সৈনিকটি তাকে গুলি করতে বাধ্য হয়, ফলে তাইয়ান সেখানে মারা যায়। পরের দিন সকালে দেখা যায় রেস্কিউ টিম সেই আহত জাংসুককেই সেখানে মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়, কিন্তু বাকি সৈনিকদের মৃত লাশের একটি চুলও তারা খুঁজে পায়নি। অবশেষে দেখা যায় সেই অনেক বছরের পুরনো মাকড়সার জালে বিকৃত রেডিওটি থেকে গড়গড়িয়ে রক্ত পড়ছে। আর আবারও শোনা যায় সেই সাহায্য চাওয়ার বার্তা। এই সিনের মধ্যেই মুভিটি শেষ হয়ে যায়। এবার প্রশ্ন হলো সেই অশরীরী মেয়েটি কে, কেন এমন নিরীহ মানুষদের হত্যা করছে। আসলে মুভির শুরুতেই সৈন্যরা যখন এসেছিল সেই সময় লক্ষ্য করলে বুঝতে পারবেন একটি পাথরের গায়ে লেখা ছিল বছর আগে এখানে একটি নদী ছিল। সেই নদীতে চীনারা ও ভিয়েতনামী নিরীহ মানুষদের হত্যা করে তাদের লাশ সেই নদীতে ফেলে দিত। এই মেয়েটি তাদের মধ্যে একজন ছিল যাকে রেপ করে মেরে ফেলা হয়। খুব সম্ভবত এই জন্যই সে বদলা নিতে আবারও ফিরে এসেছে। এভাবেই এই দ্বীপ যেন প্রেতাত্মার বাসস্থান হয়ে উঠেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।